मेरे देवो তোকে जैसे मेरे देवो তোকে लेट्स गो বিটটাকে দিতে হবে রে ড্রপটাকে দিতে হবে রে যখন আসবো আমরা ছেড়ে দিলে জানে তখন 9 মিলি হাতে দেখো আমরা পুল আউট করি তারপর we push it back in right now trapping that's how me and my homies we live not a single fuck we give walking to the club middle fingers up that's how we do it you know we live we can't be killed represent our state our set 666 that's that mafia gang running that whole city when I come back show no pity for the enemies when I got my melodies dropping off the top and I'm creating memories got my homies by my side and I'm chilling once again back in my city with the pain in my chest but I got game that I smart on everybody out here got a heart on from the bars that I drop you know that I got your spark on if you wanna like your joint I'll play my part strong this is how we do it when we got them bars on bars yeah stars on stars night sky is lit we got scars on scars we got cane on cane we got pain we got ours on ours won't talk about that shit got my shorty by my side you know tonight we dance সিজন 3 পডকাস্টে আবার সবাইকে ওয়েলকাম সিজন 1 এর বেসিক্যালি যে পডকাস্টগুলো আমাদের হয়েছিল বাংলা র্যাপের ওপর সেগুলো ভাই অনেকের পছন্দ হয়েছিল অনেক ভালো ভালো র্যাপার এসেছিল ঠিক আছে সেই তখন আমরা একজনকে পাইনি তো সিজন 3 ফার্স্ট এপিসোড পুরো তাকে দিয়ে শুরু করছি আবার সেই ক্রিউ থেকে একজন ছিল জেসন তো আজকে তারা আমাদের ক্যামেরার পিছনে রয়েছে ঠিক আছে তো আজকে ব্লুয়ের সাথে বসা gang what's up sure কি খবর ভাই খবর কাগজ হয়ে গেছে মা কেন লাইফে চাপ মামা তো কি বলবো বাট তাও আছি বেঁচে কোনো মতে মিউজিকটা আছে তাই বেঁচে আছি কেমন চলছে সব তোর কাজবাজ কেমন চলছে কাজবাজ ভালোই চলছে ফাটিয়ে গান বানাচ্ছি কিন্তু কিভাবে রিলিজ করবো ওটা নিয়ে একটু দ্বন্দ্বে আছি বাট ঠিক আছে এরকম কনফিউশন থাকা ভালো এর কারণে এরকম কনফিউশন ক্রিয়েট হলে নতুন নতুন ইনোভেটিভ আইডিয়াস বেরোয় তো ইন জেনারেল আমি খুব একটা কমার্শিয়াল কাজের দিকে যাই না বাট আস্তে আস্তে ভাবছি ধীরে ধীরে গানগুলো কমার্শিয়ালাইজ করবো আন্ডারগ্রাউন্ড হিপহপের প্রতি আলাদাই একটা ভালোবাসা আছে সো আন্ডারগ্রাউন্ড টাইপ মিউজিক মানে ক্লাসিক হিপহপ মানে আই হ্যাভ বিন মেকিং সংস লাইক ক্রেজি ফর দ্য পাস্ট ফিউ মান্থস দেখা যাক আস্তে আস্তে ছাড়বো মানে তোদের 666 যে পুরো যে গ্রুপটা যেটা রয়েছে এটাকে নিয়ে তোর কি আছে বলার এই বিষয়টাকে নিয়ে মানে এটা তো আরো তো ফ্যামিলি মামা 666 ফ্যামিলি জেসনের সাথে কথা হয়েছিল এই ব্যাপারটা নিয়ে আমার পডকাস্টে তো অনেক কিছু হয়েছিল তখন তোদেরকে আমি পাইনি অনেক যেহেতু অনেক এদিক ওদিক থাকিস খুব একটা পাওয়া যায় না তো এবার সেজন্য সোলো পডকাস্ট করতে হচ্ছে একদিন ইচ্ছে আছে তোদের পুরো ক্রিউটাকে নিয়ে একদিন বসার তো এই 666 নিয়ে কি প্ল্যান আছে ইন ফিউচার মামা 666 is like a freestyle মামা পুরো impromptu stuff হুটহাট বার্স ড্রপ যেরকম হয় ফ্রিস্টাইলে সেরকম 666 এর হুটহাট গান আসে প্ল্যানিং বলতে time will reveal you know what our plans are right now তো 666 নিয়ে যদি বলতে বলিস তাহলে ভাই 666 ফর্ম হওয়ার অনেক আগে থেকে 666 এর যারা মেম্বার তারা মানে we were a close knit friend circle 2015 সালে আমার জেসনের সাথে দেখা হয় প্রথম ফেসবুকে কথা হয় তারপর আমার স্কুলের কাছে আসে একসাথে খাওয়া হয় তো ওইখান থেকে 666 শুরু তখন আনুজকে আমি পার্সোনালি চিনতাম না জেসনের থ্রুতে আই গট ইন্ট্রোডিউস টু আনুজ আস্তে আস্তে ক্রুটা ফর্ম হয় দিয়ে একদিন রাতের বেলা হঠাৎ ডিসাইড করা হয় বিরক্তিকর বলে একটা গান তৈরি ভাই ওটা টপ ছিল ভাই অ্যান্ড ভাই গানটা রেকর্ড হয়ে যায় আর আমরা নেশা ফেশা করে জাস্ট গানটা রিলিজে বসিয়ে দিই we pass out and next day we find out যে like people are really vibing with the song ওদের ভালো লেগেছে বিরক্তিকর হ্যাঁ তো ওইভাবেই 666 শুরু ওইভাবেই চলছে মামা তোর দুটো নাম আছে আমি শুনেছিলাম যে ডক্টর রেড আর হচ্ছে এমসি ব্লু তো এই দুটোর মধ্যে কি ব্যাপার মানে ডক্টর রেডটা কোথায় আর এমসি ব্লুটা কোথায় না এখন তোর সাথে বসে যে কথা বলছে সে এমসি ব্লু আচ্ছা ডক্টর রেডের সিনটা কি আছে ডক্টর রেডের সিনটা হলো যখন এমসি ব্লুর ভেজা ফ্রাই হয়ে যায় যখন কনসিয়াস মাইন্ডটা জাস্ট শাট ডাউন হয়ে যায় ওকে অ্যানিমাল মোডে চলে যায় তখন ওটা ডক্টর রেড আচ্ছা ডক্টর রেড হিসেবে কি কোনো মানে গান তো অবভিয়াসলি লেখা আছে মানে তো ওটা কি পারপাস লেখা মানে ওটা কি ভেবেছিস মানে সেই টাইমে যখন তুই লিখেছিলিস মানে যে আমি মানে তুই যে বললি যে আমি যখন অ্যানিমেল মুডে চলে যাই যখন মাথা যখন আউট হয়ে যায় তখন যে এই ডক্টর রেড হিসেবে যে তুই গানগুলো লিখেছিলিস তখন কিরকম মানে সিনটা কি টোটাল আমাকে ওভারঅল তুই যখন ডক্টর রেড মানে ব্যাপারটায় যাস যখন তখন তোর নিজের ভেতর থেকে কি ফিল হয় মানে তখন তুই কি রিয়েলাইজ করিস? খালি রাগ
খালি রাগ এগ্রেশন। আমি মনে করি আর্ট হলো একটা পিস অফ গ্লাসের মতন, ওটা পেছন দিকটাকে যদি পেন্ট করে দাও ওটা আয়না হয়ে যাবে, ডাইরেক্টলি তোমাকে দেখাবে সোসাইটিতে কি হচ্ছে না হচ্ছে। যদি কাঁচটাকে কনকেভ করে দাও তাহলে জিনিসপত্র এক্সাজারেটেড লাগবে, আর যদি কনকেভ করে দাও জিনিসপত্র ডিমিনিশড লাগবে। তো এমসি ব্লু এই কনকেভ আর কনভেক্স করার কাজটা করে বেসিক্যালি। সে চারিপাশে যা দেখে সেটাকে যতটা পোয়েটিক্যালি পসিবল সেটাকে এক্সপ্রেস করে। কিন্তু ডক্টর রেড হলো যখন আর এমসি ব্লু নিতে পারছে না দুনিয়াটাকে যেরকম দেখছি সেরকম ভাবে আমি বলি ডক্টর রেডের থ্রু দিয়ে। মানে আর এমসিবিউ হচ্ছে নর্মাল, যখন কবি ডক্টর রেড কুনি। আচ্ছা আচ্ছা, তোর একটা গান শুনেছিলাম আমি, সেটা হচ্ছে রাহুল বক্সির সাথে মেবি এখানেই শ্যুট করা ছিল, তো ওই গানটার বেশ লিরিক্সটা একটু যাচ্ছিল, ওটা এমসিবিউ এর মধ্যেই ছিল ব্যাপারটা। জানি না সেটা এখানেই শ্যুট করা ছিল। ইয়েস। আচ্ছা আচ্ছা, দ্যাট ওয়াজ এমসিবিউ। মানে তোদের এর পরে কি কাজ আছে? 666 এর থেকে কি আসতে চলেছে এরপরে? 666 এর থেকে কি আসতে চলেছে মামা, সেটা you'll have to wait and watch. আমি কিছু রিভিল করতে পারবো মানে আগে থেকে কোনো কিছু না, জেসন আমাকে হঠাৎ করে হবে। আচ্ছা আচ্ছা, আর এমনি তোদের কি মানে ইন ফিউচার কি ইচ্ছে আছে যে মানে তোরা সোলো ট্র্যাক বের করবি, নাকি তোরা একদম পুরো ক্রিউ হিসেবেই ট্র্যাক বের করতে থাকবি? 666 এর চ্যানেলটা যদি দেখো তাহলে দেখবে এরকম গান আছে যেখানে দুজন আছে 666 থেকে, আবার এরকম গানও আছে যেখানে সবাই আছে। এরকম মিলিয়ে মিশিয়ে কাজ হতে থাকবে, যে গান যে বিটের সাথে যেরকম যে ভাইব করছে, যার ভার্সেস বেস্ট যাচ্ছে তার ভার্স, মানে পুরো সত্যি বলতে 666 একটা ইট ফাংশনস লাইক অ্যান অর্গানিজম, আর প্রতিটা মেম্বার এক একটা সেল। হ্যাঁ, তো যখন যেটা কাজে লাগে তখন সেরকম ভাবে এটা তো কাজ করা। তোদের ক্রিউতে তো 4 জন আছে, 4 জন না 5 জন। জেসন, আমি, আনুস, ওয়াইসার, প্রমিনেন্স। আচ্ছা, ওয়াইসার তো এখন বোধহয় মফস্বলীতে, মানে ওর দুটোর মধ্যেই রয়েছে ব্যাপারটা। হ্যাঁ দুটোর মধ্যে। আচ্ছা দেখবি, ব্যাপারটা হচ্ছে যে তোদের ক্রিউয়ের যে নামটা যেটা রয়েছে 666, এটা তো কাইন্ড অফ বলতে স্যাটানিকের সাথে অনেকের সাথে কানেক্টেড। তো কখনো তোদের এরকম কোনো আনন্যাচারাল কোনো জিনিস ফেস করতে হয়েছে? প্রচুর। আমি প্লিজ জানতে চাই, প্লিজ তোকে এটা বলা উচিত। মামা এই বাড়িটাই ভুতুড়ে। আচ্ছা, যেরকম জাস্ট এই পডকাস্টের আগে আমি গল্প করছিলাম, হ্যাঁ আমি শুনছিলাম একটা পুতুলের ব্যাপারে। হ্যাঁ, এটা পুতুল আছে আমার, ওটা বেসিক্যালি আমার মায়ের ছোটবেলাকার পুতুলটা এখানে রাখা থাকতো আমাদের বেডরুমে। আর পুতুলটা বাইরে থাকলেই যত ধরনের আনন্যাচারাল জিনিসপত্র হয় বাড়িতে, যেরকম একবার আমরা আমার বেডরুমে বসে জয়েন্ট বানাচ্ছি 4 জন 4টে কোনায় বসে, একটা ট্রিপি বাবার ওই যে কেসটা থাকে না ডাব্বাটা গ্লাসের, ওটা খাটের মাঝখানে ছিল, অ্যান্ড আমরা 4 জন 4টে কোনায় বসে হঠাৎ দেখি আপনা ওটা উড়ে গিয়ে মাটিতে পড়লো, ফেটে গেল। হ্যাঁ সিরিয়াস এটা হয়েছে। তারপর আমার একটা বন্ধু যে ঘরে পুতুলটা থাকতো ওই ঘরে গিয়ে ঘুমিয়েছে রাত্রিবেলা, সকালবেলা উঠে দেখে তার পাশে পুতুলটা রাখা। হ্যাঁ আমি শুনছিলাম এটা, আমাকে রুম বলেছিল। আমার মতো এগুলো তো ঠিক আছে, বাট তোদের নিজের মানে ভেতরে কোনো কিছু ফিল হয়েছে এগুলো আনন্যাচারাল কিছু, মানে মনে হচ্ছে যে এই জিনিসটা ঠিক নয়, এই জিনিসটা একটু অন্যরকম লাগছে, একটু আনন্যাচারাল লাগছে, মানে ঠিক নয় এরকম কখনোই মনে হয়নি, কিন্তু অনেক সময় এরকম কি বলবো, মানে তুই ব্যাপারগুলোকে নিয়ে ভয় পাস? না, আই ওয়েলকাম देम ইনটু মাই লাইফ। আচ্ছা ফাক ভাই, আচ্ছা কেন? কারণ আনন্যাচারাল লোকজন আনন্যাচারাল গান বানায়, তো আনন্যাচারাল জিনিসপত্র হবে। তোদের 666 এর মানে তোরা জানিস যে এই 666 এর ব্যাপারটা, তোরা ইচ্ছাকৃত করে নামটা রাখা, মানে এই নামটার পেছনে অরিজিনাল আইডিয়া আনুজের। তখন আনুজের চ্যানেলের নাম ছিল আনুস 666। তখন আমরা আনুসের গান ফান শুনে ইন্সপায়ার্ড হচ্ছি, আমরা তখন অনেকটাই ছোট। তখন আমার নিজের একটা ক্রু ছিল ডগ ডেজ বলে, ওটা 2015 সালে সিন। আচ্ছা, তো একটা নিজের একটা ক্রু বানাবো এরকম একটা ইচ্ছে ছিল আমাদের মধ্যে। আনুস দেখি 3-6 দিয়ে নিজের চ্যানেলের নাম রেখেছে, তারপর আমরা আমাদের মধ্যে বন্ধুত্ব হলো, আমরা একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ বানালাম 666 বলে। কেন বানিয়েছি সেটা প্রথমে প্রশ্ন করিনি, আস্তে আস্তে এই নাম্বারটাকে নিয়ে অনেক রিসার্চ করেছি। অনেক ব্যাপার আছে যেগুলো এখন বলা শুরু করলে আরেকটা আলাদা এপিসোড বলতে পারিস কোনো চাপ নেই। মানে এপিসোডটা বেসিক্যালি আমাদের তোর সাথে পডকাস্ট করা এই কারণের জন্য, যাতে জিনিসটা যাতে পুরো একদম সবসময় থেকে যায়, তো বলতে পারিস কোনো চাপ নেই। 666 বেসিক্যালি সেটানস নাম্বার বলা হয়। সেটানিক বাইবেল স্টাডি করে যারা, তারা এই নাম্বারটাকে ওয়ার্শিপ করে, প্লাস এই নাম্বারটাকে ইলুমিনাটির সাথে অ্যাসোসিয়েট করা হয়। আমরা কেউ ইলুমিনাটির মেম্বার নই এখনো। ডিসক্লেমার, অনেকে আবার কমেন্ট সেকশনে দেখেছি এরকম বলেছে ভাই এরকম কোনো সিন নেই।
বেসিক্যালি ইলুমিনাটি একটা ক্রু, মানে একটা ক্রু বলবো না, একটা অর্গানাইজেশন যেটা ওই 15-14 বা 16 সেঞ্চুরির দিকে তৈরি হয়েছিল টু ফাইট রিলিজিয়াস ডগমাস, টু প্রেজেন্ট থিংস অ্যাজ দে আর ইন দ্য সায়েন্টিফিক ওয়ে। তো ওইখান থেকে একটু ইন্সপিরেশন, একটু সেটানিজম থেকে ইন্সপিরেশন, অনেক সেটানিক ভার্সেস আছে যেগুলো আমার অনেক রিলিজিয়াস ভার্সেসের থেকে বেশি সেন্সেবল মনে হয়। আচ্ছা, এখন এক্সাম্পল দিলে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যাবে। অলরেডি আমার সিজন 1 এর পডকাস্টে এক একজন যা বলে গেছে, খুব লাকি ফিল করি যে ওই জিনিসগুলো খুব একটা মানুষের গায়ে নেয়নি, ঠিক আছে, বাট জিনিসটা এখন আরও যখন স্প্রেড হবে, মানুষের কানে যখন জিনিসটাকে পৌঁছবে না ভাই, আমি ড্যাম শিওর যে জিনিসটা এখানে ক্যাজরা হতে চলেছে। তো তুই বলতে পারিস ভাই, তুই শেয়ার করার আরামসে, কোনো চাপ নেই। ফর ইনস্টেন্স সেটানিক ভার্সেস যদি তুমি পড়ো তাহলে দেখবে ওখানে হোমোফোবিয়ার কোনো ব্যাপার নেই, কোনো সেক্সিস্ট জিনিসপত্র নেই যেটা তুমি রিলিজিয়াস স্ক্রিপচার্সে পাবে। এই আর কি, এরকম অনেক ব্যাপার আছে। আচ্ছা, তো আমার তোকে একটা জিনিস বলা, যেটা হচ্ছে যে তুই তো মোটামুটি বাংলা, ইংলিশ, হিন্দি সব কটাতেই র্যাপ করেছিস, সব ল্যাঙ্গুয়েজ, মানে কোনটায় বেশি কমফোর্টেবল হয়েছিস, মানে তোর মানে তুই এক্সপ্লেন কোনটায় বেশি করতে পারিস, কোন ল্যাঙ্গুয়েজে তোর বেশি এক্সপ্লেন? মাতৃভাষা সর্বদা, কারণ মাতৃভাষায় লিখতে আমার সব থেকে ভালো লাগে। আচ্ছা, মানে এটা বেশি ইম্প্যাক্ট ফেলেছে, মানে ইম্প্যাক্টফুল কোনটা বেশি, সব থেকে বেশি? ইম্প্যাক্টও বাংলায় ফেলেছে, বাংলায় আমার যে কটা র্যাপ আছে তার মধ্যে বাংলা গান। তুই স্টার্ট কি দিয়ে করেছিস, কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে করেছিস? স্টার্ট করেছিলাম ইংলিশ দিয়ে। আমি শুনেছিলাম ব্যাপারটা, মানে তারপরে হঠাৎ মানে ইংলিশ থেকে বাংলা যে শিফট করলি, নিশ্চয়ই তো কোনো একটা কারণ আছে। মানে আমি আজকে একটা জায়গায় যাচ্ছি, নিশ্চয়ই কোনো কারণ আছে, তো মানে হঠাৎ ইংলিশ থেকে বাংলায় শিফট করার ব্যাপারটা একটু। ব্যাপারটা হলো, যখন আমি র্যাপ করা শুরু করি তখন সেরকম লোকাল ল্যাঙ্গুয়েজে লোকজন স্পিড করতো, কিন্তু তারা সবাই আন্ডারগ্রাউন্ডে ছিল। মানে আমি ডিভাইনার গান তখন থেকে শুনছি যখন ও ব্লো আপ করেনি, ও হিন্দিতে করতো, দেখে ভালো লাগতো। সিজিদার গান শুনেছিলাম, তারপর বাংলায় করছে। প্লাস আমাকে একজন রিলেটিভ, আমার মামা বলেছিল যে জিনিসটা তুমি ইংরেজিতে করছো ওটা বাংলাতে ট্রাই করে দেখো, বলেও হতে পারে। আচ্ছা, এটা কি সেই মামা আছে জিসান মাঝে মাঝে বলে যে মামা পুচু মামা? পুচু মামা জানি না, জিসান জানে, ক্যামেরা পেছনে বসে হাসছে, জানি না। পুচু মামা হলো ওয়ান অফ দ্য পারসনস হু টোল্ড মি আচ্ছা বাংলায়। আচ্ছা, কুল। হ্যাঁ, পুচু মামা একটা মেজর ফিগার আমাদের লাইফে, 6 এর মেম্বারদের লাইফে। পুচু মামা আমাদের আড্ডায় বসতো, আমাদের সাথে আমাদেরকে অনেক আইডিয়াস দিত, আমাদেরকে ধরে রাখতো একসাথে। যাই হোক, তো ওইভাবেই বাংলাতে আসা। আর আমার আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো যে আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি ছিল ক্লাস 7 অবধি। ক্লাস ইংলিশ মিডিয়ামের, যেহেতু ওখানে তো আমি দেওঘরে থাকতাম, ঝাড়খণ্ডে থাকতাম। ও আচ্ছা, তাই জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি ছিল, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা নিয়েছি আমি ক্লাস 8-এ। তাই জন্য হিন্দি, বাংলা, ইংলিশ তিনটেই আমি লিখতে পড়তে পারি। তাই তিনটেতেই ইন ফিউচার তো ইচ্ছে, মানে বাংলাতেই অবভিয়াসলি টানবি, তিনটে দিকে টানবো। আচ্ছা, মানে তাহলে এরপরে আমরা কি মানে কিছু মানে ইংলিশের কোনো সোলো ট্র্যাক লাইক এরকম কিছু? শৈশব যে লাস্ট গানটা বের করলাম, ভিউজ তেমন আসেনি, তেমন শোনেনি লোকে। ভিউজ তো ম্যাটার, ভিউজ ম্যাটার করে না ভাই, ভালো কাজে করে না। আমার গানটা বানাতে ভালো লাগে তাই। অবশ্যই ভাই, যে কোনো কাজ ভালোবেসে করবি, সেটাকে তুই অত ভাববি না, যত তুই ভাববি তত তোর আরো প্রবলেম হবে। হ্যাঁ, না ওইভাবে সেরকম ভাবি না। আচ্ছা, মানে শৈশব গানটা যেরকম ইজ এ মিক্সচার অফ ইংলিশ এন্ড বেঙ্গলি, মানে তো বেশি কমফোর্টেবল তুই বাংলাতেই, তার মানে তাই তো? লেখাতে বাংলাতে, ফ্রি স্টাইলটা আমি ইংলিশে বেটার করি আমার মনে হয়। আমি শুনেছিলাম যে ফ্রি স্টাইলের ব্যাপারটা বেশ, আজকে শুনবো আমরা সামনাসামনি ফ্রি স্টাইল বসে। ওকে, তো ওই তিনটা ল্যাঙ্গুয়েজকে আমি ইকুয়ালি ভালোবাসি, কিন্তু বাংলা তো মাতৃভাষা। আচ্ছা, বেশ। তুই কমার্শিয়াল আর আন্ডারগ্রাউন্ডটাকে কিভাবে দেখিস? এটাকে তোকে একটু ভালোভাবে বলতে হবে, মানে আমি চাই যে জিনিসটা তুই একটু ভালোভাবে বল, মানে বিশেষ করে এখন আন্ডারগ্রাউন্ডটা একটুখানি বেশি হাইপড, কমার্শিয়ালটা ছেড়ে দে বাংলায়, বাট আন্ডারগ্রাউন্ডে একটু বেশি সিন আর ছেলে পেলে যা কাজ করছে ভাই, মাথা খারাপ করার মতো। একদম। তুই এই দুটোকে তুই মানে কিভাবে দেখিস? আমার আন্ডারগ্রাউন্ডটা হলো ফ্যাক্টরি, কমার্শিয়াল সিনটা হলো দোকান। সব র্যাপার ওইখানে তৈরি হয়, আর মামা সেল হয় মার্কেটে গিয়ে। কুল, মানে এটাকে একটু ভালোভাবে যদি মানে বোঝাস ব্যাপার। হ্যাঁ, ওটাই। এবার আমাদের যদি কলকাতার আন্ডারগ্রাউন্ড সিনটাকে দেখা হয়, তাহলে বেসিক্যালি আমাদের ফ্যাক্টরিটা সেরা, মানে ওয়ার্ল্ড ক্লাস লেভেল শিট ক্রিয়েট করছে, কিন্তু মার্কেটটা সামহাও তৈরি হচ্ছে না, জিনিসটা নতুন। আমি আজকে আর তোদের এই গঙ্গার ঘাটে আড্ডা মারছিলাম, একটা জিনিস, একটা গল্প বলি শোন। গঙ্গার ঘাটে আড্ডা মারছিলাম আমি, জেসন, রোমা, সৌরভ মিলে। তো এটা আমি আমার মানে ব্লগ করছিলাম, যেহেতু এটা মাইক আর ক্যামেরাটা রাখা রয়েছে, ঠিক আছে।
তো ওটা কাকা এসে বলছে এইটা কিসের ক্যামেরা, আমি বলছি ক্যাননের। বলছে কী করবো, আমি বলছি এরা দুজন তিনজন বাংলা র্যাপ করে আর আমি এমনি কমেডিতে আসি আর পডকাস্ট করছি। তাও আমি জিজ্ঞাসা করলাম ওনাকে যে বাংলা র্যাপ কি শোনা হয়, বাংলা র্যাপ শুনেছে? বলছে না। ঠিক আছে, খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবে। ঠিক আছে, তো হ্যাঁ তারপরে ওটাই তো আমাদের কমার্শিয়ালস। এই যে তোকে বুড়ো লোকটা বললো যে বাংলা র্যাপ শুনিনি বা জানি না কি, এটার জন্য রেসপন্সিবল আমাদের মিডিয়া, আমাদের স্টেটের মিডিয়া, দ্য হোল কি বলবো দ্য হোল সেকশন অফ দ্যাট সোসাইটি, মানে যারা বেসিক্যালি এই বাংলা মিউজিক ইন্ডাস্ট্রি বল, ফিল্ম ইন্ডাস্ট্রি বল, এটাকে ধরে রেখেছে। এরা সেই এটা নেপোটিজমের ব্যাপার। তারপর তার সাথে আমরা জানি, যেটা জানি সেটাই ঠিক, আমরা যেভাবে জিনিসটাকে চালাবো সেইভাবেই চলবে, এরকম একটা অ্যাটিটিউড নিয়ে কাজ করে। চেঞ্জেস আসতে দেয় না তাড়াতাড়ি, একটা নার্সিসিস্টিক ব্যাপার এই পুরো ইন্ডাস্ট্রিটার মধ্যে, যে কারণে আমাদের বাংলা র্যাপ এখনও সেই জায়গায় পৌঁছাতে পারছে না, ওয়েস্ট বেঙ্গলে যেখানে পৌঁছানো দরকার, ফ্যাক্টরি থেকে মার্কেটে। বাট এটা তো গ্রো করা খুব দরকার। এটা যে একটা নতুন একটা জিনিস, মানে যেমন রক জিনিসটা যেরকম খুব হাইপ একটা ব্যাপার যখন উঠেছিল, তো আমার মনে হয় যে আজ থেকে আরও 3-4 বছর পর বা 10 বছর পর বাংলা র্যাপটাও সেই জায়গায় থাকবে। যেই আটকে রাখুক, আটকে রাখতে তো পারবে না, বিকজ ইটস আ ওয়েভ মামা। ছেলে পিলে হিপ হপের এমনি মামা ডাকাত আছে মামা। বাবা যে ডেঞ্জার ছেলে পেলে যাক শুরু করেছে একজন, মার্কেট নিয়ে নেবে যদি না দেওয়া হয়। ওই মনে হয় যারা আন্ডারগ্রাউন্ডে যারা র্যাপ করছে এখন, যারা ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজবাজ করছে, ওরা কি একটা টাইমের পর টাকা পয়সার জন্য কি কমার্শিয়াল কোনো লেভেলের সাথে যুক্ত হয়ে যাবে? মানে তোর কি মনে হয় জিনিসটা, তুই কি বলতে চাস এই ব্যাপারটাকে নিয়ে? পুরোটাই ডিপেন্ড করছে তার ক্যারিয়ারের উপর। এরকম অনেক আর্টিস্ট আছে যারা সিম্পলি আন্ডারগ্রাউন্ডে থেকে কোনো লেভেলের সাথে নিজেকে অ্যাসোসিয়েট না করে তারা কামিয়ে নেয়, মিউজিক থেকেই কামিয়ে নেয়, বা অন্য কোনো সোর্স অফ ইনকাম আছে, তাদের মিউজিকটা তাদের প্যাশন। তো ওই ছেলেপিলেগুলো নিশ্চয়ই লেভেলের সাথে যুক্ত হবে না। আবার কেউ কেউ আছে যারা লেভেলের সাথে ভালো কাজ করে, কেউ বড় কেউ ছোট নয় মামা, সবার এক একজন এক একটা লেন ফলো করে অবশ্যই। এবার যে লেনটা নেবে, কেউ আছে যারা হয়তো কুইট করে দেবে, কেউ আছে যারা থেকে যাবে সারা জীবন, ফেম পাক না পাক ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, মানে পুরোটাই টাইমের হাতে কিরম ভাবে কি হবে। তোকে যে কোনো ভালো জিনিস, যে কোনো নতুন জিনিস আনতে গেলে তোকে তার উপর একটা সময় দিতে লাগবে। বাস্তব। তোর কি মনে হয় এই সিনে যারা এখনো অবধি রয়েছে, এই আন্ডারগ্রাউন্ডে যারা রয়েছে, তারা কি মানে জিনিসটাকে নিয়ে ঠিকঠাক, মানে তোর কি মনে হয় জিনিসটা যেইভাবে এগোচ্ছে? মানে দেখ, তুই যেহেতু র্যাপ করছিস, এই সিনের সাথে যেহেতু তুইও রয়েছিস, তো তুই তো দেখতে পাচ্ছিস যে আশেপাশে কী হচ্ছে। তোর কি মনে হয় জিনিসটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, নাকি কিছু ছেলেপেলে জিনিসটা মানে ঘাটিয়ে দেবে ব্যাপারটায়? তোর কি মনে হয়? যদি প্যাশনটা জোরালো হয় তাহলে কেউ কিছুই ঘাঁটাতে পারবে না। আর কাউকে পার্টিকুলারলি এম করে আমার বলার কোনো উদ্দেশ্য বা রাইট পার্সপেক্টিভ ব্যাপারটাকে নেই, উদ্দেশ্য বা রাইট আমার নেই। আমার নিজস্ব পার্সপেক্টিভ যদি বলিস তাহলে ভাই, সিনের মতন এগোচ্ছে, সবাই ভালো গান বানাচ্ছে। অবশ্যই আমার মনে হয় না বাংলা সিনে কাউকে ধরে আমি বলতে পারবো ভাই সবাই তো সবার মধ্যে যদি ইউনিটিটা থাকে, আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, আমার মাঝে মধ্যে মনে হয় যে ছেলেপিলের মধ্যে ঝামেলাটা একটু বেশি মাঝে মধ্যে হয়ে যায়। মানে ওটা যদি না হয়, ওই সবাই যদি একসাথে একটা আর্মি, একটা টিম হিসেবে কাজ করে, তাহলে অনেক তাড়াতাড়ি যে ইউনিটিটা, মানে যে ইউনিটি এখন রয়েছে, মানে এখন দেখ সবাই তো সেভাবে ফেম পায়নি, যতই হোক কারোর গান বেশি ভিউ আসছে, কারোর গানে কম আসছে, কারোর গান বেশি স্প্রেড হচ্ছে, কারোর গান স্প্রেড হচ্ছে না। তো কি মানে এখন যেই ব্যাপারটা রয়েছে সবার মধ্যে, এই জিনিসটা কি পরে থাকবে ফেম মানে পেয়ে যাওয়ার পর? এই যে এখন যে বন্ডিংটা, যে ধর তুই গান ছাড়ছিস একটা, তুই গান ছাড়ার পর আমি দেখি যে তোদের মানে এই পুরো সিনের মোটামুটি আমার অনেকেই রয়েছে আমার সাথে কন্ট্যাক্ট, তো প্রায় গান ছাড়ার পর দেখছি প্রায় সবাই শেয়ার করছে। এই জিনিসটা কি থাকবে? কিছুটা থাকবে, কিছুটা থাকবে না। অবশ্যই কেউ পাল্টাবে, কেউ পাল্টাবে না। যারা পাল্টাবে না তারা থেকে যাবে, যারা পাল্টাবে তারা আমাদের প্রবলেম। আচ্ছা, তো মানে তোর মূল মধ্যে কথা মানে কি ব্যাপারটা কি বলতে চাইছিস, মানে কমার্শিয়াল আর আন্ডারগ্রাউন্ডের মধ্যে ডিফারেন্সটা তাহলে কি বলতে চাইছিস তুই? তাহলে আন্ডারগ্রাউন্ড হলো সেই পার্ট অফ দ্য সিন যেখানে ছেলেপেলে কিছু এক্সপেক্ট না করে গান বানায়, আর কমার্শিয়াল সাইড অফ দ্য সিন হলো সেই এরিয়া অফ দ্য সিন যেখানে অঙ্ক কষে গান ছাড়া হয়, যে এরমভাবে এই ফর্মুলা ফলো করলে। কারণ কি বলবো, আন্ডারগ্রাউন্ড ইজ মোর আর্ট ওরিয়েন্টেড, কমার্শিয়াল ইজ মোর বিজনেস ওরিয়েন্টেড অ্যাজ দ্য নেম সাজেস্টস। এটাই যা ডিফারেন্স কমার্শিয়াল আর আন্ডারগ্রাউন্ডের মধ্যে। এবার ইকোনমিক্সে ইনভিজিবল হ্যান্ড বলে একটা জিনিসের ব্যাপারে আমরা পড়েছিলাম। আচ্ছা,
যে একটা মার্কেট ফোর্স আছে একটা ধরনের লাইক উইচ ডিরেক্টস সেলার্স আচ্ছা টু বাই সার্টেন প্রোডাক্টস, ঠিক মিউজিকের কমার্শিয়াল সেক্টরটাতে ওরকম একটা জিনিস হয় যে যেখানে পাবলিককে খাইয়ে দেওয়া হয় কিছু জিনিস। আচ্ছা কমার্শিয়াল সিনে এরকম জিনিসপত্র হয়, কমার্শিয়াল সিন ইজ বিজনেস সিন, ইটস মেসড আপ। আচ্ছা মানে স্পিকিং ফ্রম আ আইডিওলজিক্যাল সেন্স, কিন্তু আন্ডারগ্রাউন্ড সিনটা তার থেকে অনেক বেশি পিওর, মানে কম্পিটিশনটা অনেক বেশি পিওর, অনেক বেশি প্যাশন ওরিয়েন্টেড। তোর কি মনে হয় যে মানে এখন তো সবাই একটাভাবেই এগোচ্ছে, তো মানে কোল্যাব করাটা কি খুব দরকার সবার সাথে, সবার কোলাবরেশন? হ্যাঁ অবভিয়াসলি, এটার ব্যাপারে কি বলবো, কোল্যাব হলে ভালো, কেউ যদি সোলো করতে চায় সোলো, গানটার উপর ডিপেন্ড করছে, গান ভালো হলে কোল্যাব, আলটিমেট এম শুড বি দ্য সং শুড বি নাইস। তাদের কোল্যাব করতে হোক, সোলো করতে হোক, আমার শত্রুর সাথে কোল্যাব করতে হোক, যা ইচ্ছা মামা, এম শুড বি দ্য সং শুড বি নাইস। গানটা যেন ভালো থাকে উইদাউট এনি আদার ইন্টেনশন। গান ভালো হওয়া দরকার মোটামুটি। গান ভালো হয়েছে, গান বলে গেছে। কুল, খুব ভালো। তো লাইফের সব থেকে হার্ড হিটিং এক্সপিরিয়েন্স কি, যেটা তোর মানে ডক্টরেটকে মানে বার করতে বাধ্য করে, কি আছে এমন ব্যাপারটা? আমি চাই এই জিনিসটা তুই ভালোভাবে বল আমাকে, আমি জানতে চাই, কারণ এই ক্যারেক্টারটা খুব কুল একটা ক্যারেক্টার, আর তুই যেভাবে বলেছিস এই ক্যারেক্টারটাকে, তুই যেভাবে মানে আমাকে বললি, আমি খুবই মানে ইন্টারেস্ট এই ব্যাপারটা জানতে, যে মানে তো কি এমন এক্সপিরিয়েন্স হয়েছে তোকে এটা মানে বের করতে বাধ্য হয়? বল ভাই, আমি শুনতে চাই প্লিজ। আরে মামা বেসিক্যালি তখন which year was it, Jason? 2022? না 21 নিউ ইয়ারের সময়। ওকে, তখন চারিদিক থেকে ধোকা খাচ্ছি। আচ্ছা, মানে ধোকা বলতে ধোকা তো অনেক কিছুর মধ্যে হয়, বন্ধু, গার্লফ্রেন্ড, অনেক কিছু, ফ্যামিলি, মানে কি বিষয় ধোকা? আমি চাই জিনিসটা যাতে কোনো কিছু যাতে না কম থাকে, জিনিসটা টোটালি এক্সপ্লেন করতে। পুরো খুলে তো বলা যাবে না, আমি চাই না যে পার্সোনাল লাইফে কিছুতে ঢোক, বাট তুই যেটুকু বলতে চাস আর কি। যাই হোক, তো লাইফে প্রচুর দিক থেকে অনেক ঝামেলার মধ্যে পড়েছিলাম। ওকে, ব্যাঙ্গালোরে ছিলাম, আমার দুখানা বন্ধু তলাই হয়ে গেছিল, এক্সপ্লেন করছি না। আচ্ছা, না লাগবে। আর তারপর অনেক বন্ধুর সাথে আউট অফ টাচ হয়ে গেছিলাম, তারা এদিক ওদিক পালিয়ে গেছিলো। ওকে, আমি নিজে কলকাতায় এসে ব্যাঙ্গালোরে ফেরত যাবো, আমার অ্যাপার্টমেন্ট সিজ হয়ে গেছে। আচ্ছা, পুলিশে তালা বসিয়ে দিয়েছে, ঢুকতে দেবে না, এরকম সিন। আর ঠিক তখনই একটা রিলেশনশিপেরও সিন হয়েছিল। ওকে, বাজে সিন। তো আমি ভেবেছিলাম আর বাঁচবো না, বাঁচতে চাই না ভেবে এটা খুব বোকামো করেছিলাম। গোটা 2 বোতল মদ খেয়ে তার সাথে 20খানা জানি পপ করে ওই ব্রিজে চলে গেছিলাম ঝাঁপ মারতে। হ্যাঁ, তারপর আর মারিনি ঝাঁপটা, বাড়ি ফেরত এসেছিলাম। তারপরের কয়েকটা দিন আমার ঠিক মনে নেই, ফাজি মেমোরি, বাট ডক্টর রেড ওই টাইমে জন্ম নেয়। আচ্ছা, ওই বেশি। হ্যাঁ। তো তারপর মানে কিভাবে, মানে এইটুকুই জাস্ট, এরপরে আমাদের বেশ এই পডকাস্ট মোটামুটি যারা দেখবে, তো সবাইকে মোটামুটি 18+ হওয়া দরকার। হ্যাঁ, এই জিনিসগুলো যেগুলো আমার সাথে হয়েছে লাইফে, বা আমি যে কাজগুলো করেছি সেগুলোকে আমি প্রমোট করি না একদম, অবশ্যই না। আমি বলবো সবাইকে, ভাই এই লাইফটা থেকে দূরে থাক, মানে নেশা ফেশা করা, তারপর ভুলভাল অ্যাসোসিয়েশনের মধ্যে পড়া। বাংলারা বেসিক্যালি বাংলার কালচারটা খুবই র কালচার, তো আমি চাই যে অত সাধু সেজে সতী সেজে কোনো লাভ নেই। যে জিনিসটা হওয়া দরকার, যে জিনিসটা হচ্ছে, সেই জিনিসটা ওপেন হওয়া দরকার। আর এখন খুব একটা সাধু কেউ নয়, তো সেই নিয়ে চাপ নেই। আস্তে আস্তে মিউজিকের দিকে ফোকাসটা যাতে আসে, এইসব অন্য জিনিসপাতি বাদ দিয়ে। আচ্ছা আচ্ছা, তো আমরা মেন কথাটাই আমরা যেখানে আমরা ছিলাম, ডক্টর রেডের ব্যাপারটা কি আছে, এটাই আমি তারপর বাংলায় ওই খিস্তি দিয়ে র্যাপ লেখা শুরু করলাম। হ্যাঁ, তোর একটা যেটা গান আছে, যেটা খানকির ছেলে বলে গানটা, ওই গানটা তোর মধ্যে মাথায় মানে কি এমন ভাবলি যে ভাই এই টাইটেলটাই দেওয়া যেতে পারে, যে এই টাইটেল দিয়ে এই লেখাটা বের করা যেতে পারে, মানে কি এমন ভাবলি যেটা? ওটা কি কাউকে কি না সেরকম কিছুই না, ওটা কি র্যান্ডম করা হয়েছিল? এটা কি সত্যি কথা?
হ্যাঁ রিয়েলি র্যান্ডম স্পট রিটার্ন ভার্স ওটা আমি আর বক্সি দুজন বসেছিলাম ঘরে, তখন আমি ডক্টরেট জন্ম নিয়েছে তখন, ওকে, বাট ডক্টরেট ক্লিন যাচ্ছে। আচ্ছা, আই ওয়াজ ক্লিন ফর কোয়াইট সাম টাইম, মানে কোনো নেশাপাতি সব বাদ দিয়ে আই ওয়াজ লিডিং আ হেলদি লাইফ। তো ব্রেন ওয়াজ অলসো ফাংশনিং প্রপারলি। বক্সির সাথে সেশনে বসেছি, আই রোট ডাউন 6 songs, আর তার মধ্যে খানকির ছেলে গানটা বেরিয়েছে। এবার ওই গানটা আমাদের দুজনেরই পছন্দ হয়েছে, ও একটা ভার্স লিখেছে, আমি একটা ভার্স লিখেছি। কী হবে কথায় কথায় খানকির ছেলে বেরিয়ে এসছে, আরে জানিস ওই খানকির ছেলে, সামথিং লাইক দ্যাট, খানকির ছেলে। হ্যাঁ ঠিক আছে, ওটার সাথে রাইম করে নেক্সট লাইন দুটো লিখলাম। ওরা তো এখন প্রায় 1 লাখের ওপর, মানে 1 লাখ ভিউ তো ক্রস করে গেছে। আই থিঙ্ক সো, দেখতে হবে। আই থিঙ্ক সো, মানে এটা কি ভাই, তোরা কি চ্যানেল ফ্যানেল চেক ফেক করিস না? মানে তোদের ম্যানেজার মানে ম্যানেজমেন্ট করে কে পুরো ব্যাপারটা? এই চ্যানেল তোদের তো মনিটাইজ, তোদের চ্যানেল তো মনিটাইজ হয়ে গেছে, চ্যানেল তো মনিটাইজ না? কুল। আচ্ছা, বেশ বেশ, এটা বেশ ভালো একটা ব্যাপার জানলাম। আচ্ছা, তো আর তারপরে তোর মানে কিরকম ইচ্ছে আছে, মানে এর পরে কি এরকম মানে রিলেটেড আর কোনো গান টান কি বের করার কোনো ইচ্ছে আছে? মানে এরকম, মানে তোদের বেসিক্যালি যে কটা গান মোটামুটি বেরিয়েছে লাস্ট, মানে তোদের রেগুলারটা যেমন খুব হাইপড একটা গান। হ্যাঁ রেগুলার আমি শুনেছিলাম, আমাকে জেসন আমাকে বলেছিল রেগুলার প্রায় বহুবার রেকর্ড দেওয়া হয়েছে, আমাকে জেসন বলেছিল। একদম পুরো মাল্টিভার্স, এতগুলো ভার্সন আছে, আমার ল্যাপটপ খুললে এতগুলো ভার্সন পাবো আমি, আলাদা আলাদা সিন। মানে রেগুলারের মানে প্রবলেমটা কি হয়েছিল, মানে তোর ওখানে কি মানে টিমের সাপোর্ট নাকি সমস্যা কি হয়েছিল তখন? কোনো সমস্যা হয়নি, জাস্ট আমরা লাইক স্যাটিসফাইড হচ্ছিলাম না, উই ওয়ার লাইক না লেটস কিপ ট্রাইং, লেটস কিপ রেকর্ডিং। মানে যারা আর কি নতুন আর্টিস্ট, মানে যারা নতুন র্যাপ ফ্যাপ শুরু করেছো, মোটামুটি বাংলা র্যাপ যারা করছো, তো তাদের জন্য একটা জিনিস আমার বলার খুব, যে গান যতক্ষণ না প্রপার রেডি হচ্ছে ততক্ষণ ড্রপ করা যাবে না। একদম রাইট, একদম। সেটা যত হাজার টেক হোক না, যত দিন লেট হোক না কেন, এই ব্যাপারটা তুই কি বলতে চাস যারা নতুন র্যাপ স্টার্ট করেছে? না, আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ ব্রো। মানে এই ভুলটা আমি করেছি আমার ক্যারিয়ারের শুরুর দিকে। আমি অনেক গান হয়তো বেটার ভাবে প্রডিউস করে রিলিজ করতে পারতাম, কিন্তু করিনি। করলে আমার লাভ হতো, করিনি, আমার লস। তো 666-এ জয়েন করার পরে এই জিনিসটা আমি দেখেছি, পারফেকশনিজমের ব্যাপারটা, যে দ্য সং হ্যাজ টু বি পারফেক্ট ইন এভরি ওয়ে, প্রোডাকশন, কোয়ালিটি, লিরিক্স বগেরা বগেরা, সব দিক থেকে যদি ঠিকঠাক থাকে গানটা, তাহলে এই গানটা রিলিজ করা। আর যে কোনো জিনিস যতক্ষণ না প্রপার রেডি হচ্ছে আমাদের, ততক্ষণ সেই জিনিসটাকে নিয়ে ঘাটা উচিত, এবং জিনিসটা পুরো পারফেক্ট হওয়ার পরেই কাজটা আপলোড করা উচিত, আমার যতদূর মনে হয়। আমরা যেরকম এইভাবেই কাজ করি, যতক্ষণ না জিনিসটা রেডি হচ্ছে, প্রপার হচ্ছে, ভেতর থেকে ওই ব্যাপারটা আসে না যে জিনিসটা এক্সপোর্ট মারবে এবার না থাকে দরকার। মাইকটা তোমার পেন্ট ব্রাশ, পেনটাও, আর ওই যেখানে রেকর্ড হচ্ছে ওটা ক্যানভাস, সো ইউ হ্যাভ টু মেক শিওর যে যেটা এক্সপ্রেস করতে চাইছো থেকে লোকে বুঝতেও পারে আবার ব্যাপারটা। আচ্ছা, লেখা থেকে একটা জিনিস আমার তোর থেকে খুব জানার ইচ্ছা, যখন তুই লিখছিস তখন কি তুই একা থাকতে পছন্দ করিস? মানে যে আমাদের নিসের ব্যাপারে জানিস তো, নিসকে আমি খুব ফলো করি, দেখি যে ও ট্রেনে লিখছে, ও বাসে যেতে যেতে লিখছে। তোর মধ্যে ব্যাপারটা কি, মানে তোর লেখার আগে কি ফিল হয়? ওই মামা যখন ইচ্ছে লিখে, তুই কি র্যান্ডাম যে কোনো জায়গায় লিখতে পারিস, নাকি তোকে একা মানে ছাড়তে হবে তোকে? না, ওরকম কোনো সিন নেই, আমি যখন যেরকম সিচুয়েশনে ওদের, মানে আমার হোমিসদেরকে জিজ্ঞেস করলে বেটার বলতে হবে, আমি খুব একটা হুঁশা থাকি না যখন লিখি। আচ্ছা, মানে তুই যখন লিখিস তখন মানে কি খুব নেশার মধ্যে থাকলে তো লেখাটা আরো বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ব্যাপারটাকে তাই হচ্ছে জিনিসটা কি ভাই, আমাকে দরকার। মোস্ট অফ মাই ভার্সেস স্পট রিটেন, আমার স্পট রাইট করতেই ভালো লাগে। আমি এরকম অনেকবার হয়েছে যে আমি একটা ভার্স লিখেছি একটা গানের জন্য, গিয়ে রেকর্ড করতে গেছি, দিয়ে বিটটা শুনে তখন অন্য কিছু মনে হয়েছে, পুরো অন্য একটা ভার্স লিখে রেকর্ড করেছি। এটা আমার বাড়িতেই হয়েছে। মানে এটা কি ইনস্ট্যান্ট? কুল। আমি অনেক কাউকে দেখছি ইনস্ট্যান্ট লিখছে, ভাই এটা কেমন করে হয় আমি তো জানি না ভাই। একটা মানে আমিও স্ক্রিপ্ট লিখি, বাট এতদিন আমি চেষ্টা করি ওই আর কি যখন বেরোয়। তো সিজন 3-তে একটা খুব ভালো একটা সেগমেন্ট রাখা হয়েছে, যেখানে হচ্ছে যে এই ব্যাপারটার মধ্যে 10টা বাংলা র্যাপারের নাম রয়েছে, ঠিক আছে? তোকে এখান থেকে বের করতে হবে একটা র্যাপারের নাম, মানে 5 জনকে তোকে ট্যাগ দিতে হবে। এগুলো সবকটা ফোল্ড করা আছে, এগুলো খুলতে হবে তোকে, খুলে যার নামটা উঠবে তাকে
একটা ট্যাগ দিতে হবে, সেটা তুই যেরকম ট্যাগ দিতে পারিস, ঠিক আছে? এটা বেসিক্যালি মজার জন্য বানানো, ঠিক আছে? ওকে, রেডি? ভাই সিজন 1-এও এরকম একটা সেগমেন্ট ছিল যে 5টা ভালো বাংলা র্যাপারের নাম বলতে হবে, 5টা হিন্দি ভালো র্যাপারের নাম, বাট এটা একটু ইন্টারেস্টিং। কার নাম এসছে ভাই? অনুপম মুখার্জি, কোচিকো। অনুপম মুখার্জি, ওয়ান ট্যাগ। মামা, অনুপম মুখার্জি, কোচিকবি ইজ ডোপ মামা, বাট ডোপ তো সবাই, বাট কি ট্যাগ দেবে? ব্যাপারটাই তো এরকম, ব্যাপারটা বুঝতে হবে। লেটস গো। মামা স্টোরি টেলার। কুল। ওকে, নেক্সট। এখানে রেখে দে, চাপ নেই, মানে সাইডেই রেখে দে। ওকে, এইখানে রাখলে খুব একটা কেরিয়ারে খুব একটা প্রবলেম হবে না, কেরিয়ার সবার স্ট্রং আছে। সিজন 3 সব কটার কপালে মোটামুটি দুঃখ আছে ভাই। সিজি। ওকে, ইন্সপিরেশন কুল। আচ্ছা, সিজিদাকে প্রথম বাংলা র‍্যাপ করতে আমি আর জেসন শুনি। আচ্ছা, ওকে, এইভাবেই এই ব্যাপারটা আমরা পরে কখনো কথা বলবো, তোর ইন্সপিরেশনের ব্যাপারটা নিয়ে। নেক্সট, ইন্সপিরেশন আমি এক লাইনেই বলতে পারি, সবাই আমার ইন্সপিরেশন দুনিয়াতে। কার নাম হচ্ছে ভাই? ফ্লেমসি। ভাই ফোনটা একটু সামনে রাখ। ফ্লেমস মামা, ইয়াং ওয়ান, লিল ব্রাদার, সো বেস্ট উইশেস সেরা করছে ভাই। ওকে, সেগমেন্টটা বেশ ইন্টারেস্টিং। 3টে হয়েছে আর 2টো, এটা একটা লাস্ট ওয়ান। আমার রোম মামা, রোম ইজ রোলিং। Dope man, respect. ওকে, নেক্সট লাস্ট ওয়ান। এটা আচ্ছা, আমি জানি না এটা কার নাম উঠবে, বাট দেখা যাক। আমাদের তো আপাতত আমাদের মানে ক্যামেরার পেছনে যারা রয়েছে তাদের মধ্যে একজনের নাম এসছে, বাদ বাকি অনেকেই রয়েছে। প্রমিস, quite promising. He's versatile. Stop. কুল। সবাই সেরা মামা। আমি বললাম আচ্ছা, বাংলা বেশ। র্যাপিংটাই এরকম মামা। কাকে নিয়ে এখানে আরো ভালো আরো অনেকের বেশ নাম ছিল, বাট সেটা পরের কোনো এপিসোডে ব্লুয়ের জায়গায় অন্য যে থাকবে এপিসোড 2-তে, তার আগে দেখবো সে কি বলতে পারে। বাট বলে সেগমেন্টটা কিরকম মজাদার। আচ্ছা, আমার একটা জিনিস বল, যে একটা ক্রিউতে যখন অনেকগুলো মেম্বার রয়েছে, তখন তারা যখন এক জায়গায় থাকে তখন তাদের মধ্যে প্রোডাক্টিভিটি একটু বাড়ে, অনেক নতুন প্ল্যানস আসে, অনেক নতুন প্ল্যান হয়, অনেক নতুন আইডিয়া বেরোয়। তো তোদের ক্রিউয়ে যে কজন মেম্বার রয়েছিস মোটামুটি সব ছড়িয়ে ছিটিয়ে, তো এই জিনিসটা কী করে মেনটেন করিস? বেসিক্যালি মামা ফিজিক্যাল এক্সিস্টেন্সের থেকে বেশি স্পিরিচুয়াল এক্সিস্টেন্সটা ম্যাটার করে। তো আমরা যেখানে থাকি সামহাউ স্পিরিচুয়ালি আমরা একটা জায়গাতে আছি। আমাদের হোয়াটসঅ্যাপে ডিসকাশন হোক বা আমরা জাস্ট কেউ একটা কোনো আইডিয়া ভাবলো, দিয়ে গ্রুপে কল করে বললো যে ভাই এরকম আই থট অফ সামথিং, তো ওটা সামহাউ রেজোনেট করে যায় ছজনের মধ্যে। মানে এটাই। তুই তো ম্যাক্সিমাম টাইমটা তুই বাইরেই থাকিস, তো কোল্যাব মানে তোদের আবার একটা পুরো গ্রুপ মানে পুরো 666 এক জায়গায় এসে সেটার মানে ভিডিও শ্যুট করতে, ওই ম্যানেজমেন্টের ব্যাপারটা মানে কি করে করিস? ওটা একটু কষ্ট করে করতে ওই ব্যাপারটা আমি জানতে চাই ভাই, যে কি করে মানে এই প্রোডাক্টিভিটিটা কি করে এগোচ্ছে জিনিসটা? এমন নয় যে জিনিসটা ফেল হয়ে গেছে, জিনিসটা কিন্তু এখনো স্ট্রং আছে, তোদের ক্রিউটা কিন্তু এখনো অব্দি স্ট্রং আছে, এখনো অব্দি কিন্তু ফেল হয়নি কোনো দিক থেকেই, বা এমন নয় যে কারোর মধ্যে ইউনিটি কমে গেছে, সেম ইউনিটি রয়েছে সেই মানে যেভাবে তোরা প্রথম থেকে ছিলিস। হ্যাঁ, ওটা থাকবে, কারণ আমরা সবাই মানে মেম্বার্সরা নিজেদের ফ্রেন্ডস বা ক্রুমেটস ভাবে না, ভাই ভাবি। অবশ্যই, যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইভেন তোদের মধ্যে ইউনিটি খুব ভালো, তোদের মধ্যে কখনো কোনো কিছুতে কোনো ক্র্যাশ কিছু হয়নি, ঝামেলা কোনো ঝামেলা। তো জিনিসটা মেনটেন করিস কেমন করে? মানে ধর তুই তো ম্যাক্সিমাম টাইম বাইরে থাকিস,
গ্রুপে যখন কোনো ভিডিও বেসিক্যালি যখনই ধর কোনো কাজের কথা হলো যে ব্লু শো আছে, ব্লু ভিডিও শ্যুট আছে, এই দিনে আসতে লাগবে, আমি যেভাবে হোক ম্যানেজ করে চলে আসি। মানে সে হয়তো আজ আমি রাইট নাও আই এম সিটিং ইন ব্যাঙ্গালোর, আমি গ্রুপে দেখছি যে টেক্সট এসছে যে আজকে মানে কাল বা পরশু এরকম শ্যুট আছে, আমি সেদিনই স্টেশনে যাবো, জেনারেলি টিকিট কাটবো, আচ্ছা এসআরটিসি করে চলে আসবো সামহাও। ভাই তাহলে তো এই জিনিসটা তাহলে আমি বলবো যে খুবই ভালো। তাহলে তোদের এমনি গ্রুপ মেম্বার কতজন এখন 666 এর পুরোপুরি? আমি, অনুজ, জেসন, প্রমিনেন্স, রে, ওয়াইসে, কজন? মানে এই জিনিস তোর কি মানে এই কজনের মধ্যেই পুরো থাকতে চাস? তোর কি চাস মানে অন্য কোনো আসুক গ্রুপে? না, আপাতত এই কজনই ঠিক আছে। ঠিক আছে, না তোদের কোনো রকম কোনো অসুবিধা হয় না তাই তো? মানে তোরা যে বাইরে থেকে আছিস, সুখী পরিবার, বেশ বেশ। মানে তোরা মানে আর কি বলতে চাস তোদের এই 666 এর পুরো ব্যাপারটাকে নিয়ে? যারা আর কি তোদের যে যারা অডিয়েন্স আছে 666 এর পুরো, যারা তোদের গান পছন্দ করে, যারা তোদেরকে চায় যে তোরা আরো জিনিসটা গ্রো কর, কি বলতে চাস তোদের তাদেরকে নিয়ে? Keep supporting us, keep loving us, and special shout out to everyone. মানে জেসন, অনুজ, ওয়াইসের প্রমিনেন্স কলকাতায় ওদের মতন হাসিল করছে। তারপর আমাদের রে হাত পা ভাঙা অবস্থায়, তখন বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, আচ্ছা হাফ অফ হিজ বোনস ওয়ার ব্রোকেন, ও সেই অবস্থায় কলকাতায় এসে পারফর্ম করেছে 666 এর শোতে। তো সবাই সবার নিজের নিজের লাইফে প্রবলেমস আছে, জেসনের নিজের স্ট্রাগলস আছে, অনুজের নিজের স্ট্রাগলস আছে, প্রমিনেন্সের নিজের আছে, সবাই ওয়াইসের নিজের স্ট্রাগলস আছে, সবাই সেগুলো সেই ব্যারিয়ারগুলো পার করে একসাথে এসে কাজ করে জাস্ট ফর দ্য অডিয়েন্স, যাতে আমাদের এন্টারটেইন করতে পারি আমরা। তো কিপ লাভিং আস, কিপ সাপোর্টিং আস। অবশ্যই ভাই, যেটা খুবই দরকার। হ্যাঁ, কারণ তোমরা ছাড়া 666 কিছুই না। আমি চাই যে জিনিসটা তোদের ক্রিউটা আমি চাই যে আরো বড় হোক, আরো ভালো জায়গায় যাক, যেটা খুবই দরকার। আর তোদের আমি একটা জিনিস খুব ফলো করেছি, দেখবি বাংলা র্যাপে আমি একটা জিনিস এর সাথে একটু অ্যাড করতে চাই। বেসিক্যালি তোদের মানে তোরা যেগুলো র্যাপ যেগুলো লিখিস সেগুলোর মধ্যে দেখবি অনেক অডিয়েন্স যারা আছে দেখবি যে বেশি গালিগালাজ জিনিসটা মেনে নিতে পারে না, যে এত গালিগালাজ করছে, এত কি গালাগালি কেন গানের মধ্যে বাংলা জিনিস। তো এই ব্যাপারটাকে নিয়ে কি বলতে চাস? মানে সবসময় কি গালাগালি দেওয়াটাই কি খারাপ? মানে তোরা র্যাপের মধ্যে খুব বাজেভাবে গালাগালি রয়েছে, তো এই ব্যাপারটাকে নিয়ে তুই কি বলতে চাস? মানে গালি গালাজ সহ্য না হলে তো কলকাতার রাস্তায় বেরোনো যাবে না। তো ওটা যখন পাবলিক সহ্য করে নিচ্ছে, এটাও সহ্য করে নিতে পারবে। যাদের ভালো লাগে না শুনবে না, যাদের ভালো লাগে তাদের শুনতে হবে, যারা রিলেট করতে পারে, যারা নিতে পারে ব্যাপারটাকে, ডাইজেস্ট করতে পারে, যারা সমাজের সেই আগলি সাইডটাকে দেখতে পারে। আমি এখন আমার সাপোজ আমার এই গোটা বাড়িটা পুরো নোংরা হয়ে পড়ে আছে, আমি আমার খাটটাকে খালি পরিষ্কার করে রেখেছি যাতে আরামসে ঘুমাতে পারি। দিয়ে আমি যদি চুজ করি খালি খাটের দিকে তাকিয়ে বলবো বাহ আমার বাড়িটা কি পরিষ্কার, তাহলে সেটা আমার প্রবলেম বা অ্যাডভান্টেজ যাই হোক, বেশি করা হয়ে গেছে। তো সোসাইটিটাও ঠিক ওরকমই। সোসাইটিতে কিছু দিক খুব পরিষ্কার, জাঁকজমক আছে অনেক, আবার একটা মেজর সেকশন অফ দ্য সোসাইটি ইজ ভেরি আনক্লিন, ভেরি ডার্টি, ভেরি র, খুব প্রাইমাল। এবার ওই জিনিসটাকেও তো দেখানোটা আমাদের দায়িত্ব। অবশ্যই। এবার ভালো সাইডটাকে দেখানোর দায়িত্ব অনেকে নিয়ে ফেলেছে, খারাপ সাইডের দায়িত্ব আমাদের নিয়ে না। সেটা পুরোটাই ডিপেন্ড করছে কে কিভাবে নিচ্ছে, এটা একদম পুরোটাই অডিয়েন্সের উপর। কিপ লাভিং আস, কিপ সাপোর্টিং আস ইফ ইউ ডু। কিন্তু আমি মনে করি যে তুই কি এই জিনিসটা মানিস যে বাংলা র্যাপের যারা অডিয়েন্স রয়েছে তারা কিরকম টাইপের অডিয়েন্স? তারা তোর এতদিনের কি এক্সপিরিয়েন্স অডিয়েন্স বেস নিয়ে তোর কি এক্সপিরিয়েন্স? অডিয়েন্স যখন আমি পারফর্ম করি, যাদেরকে দেখি সামনে, আমি তো নিজেকে দেখতে পাই। মানে আমি ওদের মানে কি বলবো, উই আর ওয়ান, লিটারালি উই আর ওয়ান। আমি অডিয়েন্সকে অডিয়েন্স হিসেবে দেখি না যখন 666 এর সাথে পারফর্ম করি বা নিজেও পারফর্ম করি আলাদা। এরকম মনে হয় যেন একসাথে লাইক আমরা ভাইব করছি, একটা পার্টিতে আছি, ওই ওরমই আমি ফিল করি, ওই এনার্জিটা নিয়ে আমি পারফর্ম করি, আর আমি ওটা প্রিচও করি। খুব ভালো জিনিস, মানে তোর কোনো না কোনো জায়গায় আমরা এক। তোর এই জিনিসটা তোর কি মনে হয় যে এই বাংলা র্যাপের এই বিষয়টা স্প্রেড হচ্ছে, জিনিসটা খুব ধীরে ধীরে স্প্রেড হচ্ছে, তোর কি মনে হয় কোন জায়গাতে আটকে রয়েছে ব্যাপারটা? তোর কি মনে হয় বিষয়টা? এই জিনিসগুলো বেসিক্যালি আমি সিজন 1-এর পডকাস্টেও এই বিষয় নিয়ে কথা উঠেছিল, কিন্তু আমি তোর দিক থেকেও জানতে চাই, কারণ তোরও অনেক কিছু বলার থাকে বিষয়গুলোকে নিয়ে। কারণ হ্যাঁ মামা, বেসিক্যালি আমি সাইকোলজি স্টুডেন্ট ছিলাম একটা টাইমে, তো
ম্যাসলোস হায়ারার্কি অফ নিডস বলে একটা জিনিস, একটা পিরামিড। সেখানে লোকে নিজের একদম বেসিক লেভেল অফ নেসেসিটি থেকে ফুলফিল করা শুরু করে। যখন একটা লেভেল ফুলফিল হয় তখন সে নেক্সট লেভেলটাতে যায়। এখন আমাদের স্টেটের যে অবস্থা, আমাদের স্টেটের লোকজনদের যে অবস্থা, তারা ঠিক করে নিজেরা কিভাবে রোজগার করবে তার কোনো ঠিক নেই, কিভাবে খাবার জুটবে তার ঠিক নেই। অবশ্যই। তো তারা গানের উপর কিভাবে স্পেন্ড করবে, তাদের প্রাইমারি নিডসগুলো আগে ফুলফিল হওয়া দরকার, তারপর তার নেক্সট স্টেপে যাবে। তো আমি কাউকে ব্লেম করি না, অডিয়েন্সকে বা ওরমভাবে ক্ষোভ নেই কোনো, জাস্ট একটাই যে সবাই মিলে যদি আমরা গোটা ওয়েস্ট বেঙ্গলে যদি আমরা আমাদের ইন্টেলেক্ট, যেটার জন্য বেঙ্গল ফেমাস, আমাদের ইন্টেলেক্টটাকে ক্যাপিটালাইজ করতে পারি, ওটাকে পুশ করতে পারি দুনিয়ার কাছে, তাহলে আমরা সবাই কামাতে পারি, অডিয়েন্স এন্ড পারফর্মার ইনক্লুডেড। তো একদম ঠিক কথা। কি জানো ছিল সেম জিনিসটা আমাদের কাছে বাংলার অডিয়েন্স, মানে তোদের যে বাংলা র্যাপের যে বিষয়টা স্প্রেড হচ্ছে না কেন, কোন জায়গায় গিয়ে আটকে হচ্ছে না? যাচ্ছে। ওটাই যে বেসিক্যালি গোটা সোসাইটিটাই পিছিয়ে আছে, তো কিছুই এগোচ্ছে না। এটা সময় লাগবে, যেটা তোর এই বিষয়টার উপর তোর নিজেরও বিশ্বাস আছে যে হবে জিনিসটা। হ্যাঁ হবে তো বটেই, হবে, কিন্তু আটকে আছে, কারণ সমাজটা আটকে আছে, খালি র্যাপ মিউজিক আটকে আছে এরকম নয়। হ্যাঁ হ্যাঁ, পুরো গোটা ইন্ডি মিউজিক জোনটাই ফেঁসে আছে একটা। প্রেম ভালোবাসার উপরে কি র্যাপ হতে পারে কোনো? অবভিয়াসলি হতে পারে, হয়েছিল হতে পারে, মানে বীর কথা গানটা মেজর শট আউট টু দ্যাট সং, আমার মানে ফেভারিট একটা। দেখবি যে বাংলার বেশিরভাগ গান দেখবি প্রেম ভালোবাসার উপরে জিনিসগুলো একটু বেশি স্প্রেড হয়। প্রেম ভালোবাসার রিলেটেড কোনো গান হলে সেগুলো একটু বেশি লোকজন বেশি সেগুলোকে রেসপন্স করে, সেগুলো বেশি করে শোনে। তো এই যে বাংলার যে যে র্যাপের যে কালচারটা, এই কালচারটা কি প্রেম ভালোবাসার মধ্যে যেতে পারে? মানে প্রেম ভালোবাসার উপর কোনো কালচারের কোনো র্যাপ হতে পারে? যেতেই পারে, যেতেই পারে। ভালোবাসা যে কোনো রূপ নিতে পারে, সেটা একটা মেটাফরিক্যাল হতে পারে জিনিস, একটা খুব ফিজিক্যাল লেভেলেও হতে পারে। তো মিউজিক ইমোশনের সাথে বইবে, তো হতেই পারে। আচ্ছা তুই মানছিস। তোর কি মনে হয়েছে কখনো যে যেমন জানি না যে গানটা যেটা ছিল ওটা প্রেম ভালোবাসার উপরেই একটা বেস করে করতে হবে, এরকম টাইপের লিখতে কি তোর ভালো লাগে? এই প্রেম ভালোবাসার উপর? হ্যাঁ, আমার সবকিছু লিখতে ভালো লাগে, সবকিছু লিখতে ভালো লাগে, যেরকম মোডে লিখি। তুই এখন কিসের মধ্যে রয়েছিস এই মুহূর্তে? তোমার গ্যাং জোনে আছি, ভাই ব্রাদারের সাথে অনেকদিন পর দেখা হয়েছে। সব মোটামুটি অলরেডি সব হেলের হয়েছে, আমরাও যদিও বা রয়েছি, সেটা কোনো ব্যাপার না। কিন্তু এরপরে কি আসছে তোর দিক থেকে? আমরা কি পাবো এরপরে? আমার খুব এক্সপেরিমেন্টাল জিনিসপত্র পাবে, নতুন বছরে আমরা তোর থেকে কি পেতে চলেছি? আমার অনেক ডিফারেন্ট টাইপের জিনিস, মানে এই বছরে কি আমরা মোটামুটি 666 থেকে কিছু পাবো? মানে আগের মতো সেই রেগুলারের ভাইবে কোনো কিছু গান যেগুলো খুব হাইপড মার্কা গান, যেগুলো কি পুরো গ্যাং তো সোলো, এগুলো কিছু পেতে চলেছে? অন্যদিকে কোল্যাব দেখতে থাকো, বেশ বেশ বেশ। আমার তরফ থেকে যদি বলি তাহলে আমি একটা স্প্যানিয়লে গান লিখেছি। আচ্ছা, মানে পুরোপুরি না, ইটস হাফ স্প্যানিশ হাফ ইংলিশ। আচ্ছা, এন্ড ওটাতে একজন নতুন আর্টিস্টকে ইন্ট্রোডিউস করা হবে। সে কি এখানকারই কলকাতা? হ্যাঁ একদম। ও ভাই, তো এটা কিন্তু তোদের জন্য কিন্তু বেশ ভালো একটা ব্যাপার কিন্তু ভাই, একদম কুল। মানে এটা 666 এর থেকে না, এটা এমসি ব্লুর সোলো। হ্যাঁ, ফাটিয়ে ভাই। ব্লু এন্ড আরেকজন আর্টিস্ট আসছে, নামটা কি রিভিল করা হবে? না, থাক একবারই হোক ব্যাপার, একবারই হোক, ওটা সব থেকে বেশি আমার মতে বেশি বেটার হবে। কুল। তো এটা আমাদের পডকাস্টের আজকের পডকাস্টে লাস্ট প্রশ্ন, যেটা হচ্ছে যে একটা জিনিস জানার আসছে যে তুই তোর অডিয়েন্সকে নিয়ে কি বলতে চাস, বা বাংলা র্যাপ যারা শুনছে, যারা বাংলা র্যাপ পছন্দ করছে, বাংলা র্যাপ শুনতে ভালোবাসে এবং বাংলা র্যাপের উপর যাদের ইন্টারেস্ট আছে যে আমি বাংলা র্যাপ করতে চাই, কিন্তু প্রপার ক্রিউয়ের জন্য বল বা প্রপার প্রোডাকশন বা ছেলে যারা, এরা একটা তো গান বানাতে হলে তো একা ভাই পসিবল হয় না, সেখানে ভিডিও করতে হলে একটা প্রপার টিমের দরকার, সেটা মিক্স মাস্টারের একটা ঝামেলা রয়েছে। তো যারা নতুন আসতে চাইছে বা যারা বাংলা র্যাপ শুনতে পছন্দ করে, তো তাদেরকে তুই কী বলতে চাস? র্যাপ মিউজিক ইজ অল অ্যাবাউট রেবেলিয়ন, ইন্সপিরেশন। তো আমি আমার বক্তব্যটা আমার একটা বার দিয়ে শুরু করব। আমার বারটা হলো, ভাবতে হবে ঠিক পাবো আর পেয়ে যাবো আমি আরেকবার। তো আমার যেটা করতে চাও লাইফে মামা ফাটিয়ে জাস্ট ভাবতে হবে ঠিক পাবো আর পেয়ে যাবো আমি আরেকবার। আর বাংলা র্যাপারদেরকেও এই সেম মেসেজ আমার, জাস্ট ভাবো হবে আর কাজটা করো, তাহলে ঠিক হবে। আর অডিয়েন্সকে একটাই যে
উইদাউট ইউ অল উই আর নাথিং। সো মামা সাপোর্ট করো, আর যদি বাংলা র্যাপকে সাপোর্ট করো তাহলে বাংলা র্যাপের ছেলেপিলেও তোমাদের কাজে আসবে অবশ্যই, কোনো না কোনো দিন, অবশ্যই মেজর ভাবে আসবে। হু নোস ম্যান, মিউজিক সেভস লাইফস, মিউজিক টেকস ওভার পিপল, মিউজিক ক্যান টেম দ্য ওয়াইল্ডেস্ট অফ বিস্টস। সো জাস্ট সাপোর্ট আস, লাভ আস, শেয়ার আওয়ার মিউজিক, বি প্রাউড অফ দ্য ফ্যাক্ট দ্যাট এরকম একটা কালচার উঠে এসছে আমাদের বেঙ্গল থেকে। এইটুকুই দাবি তোমাদেরকে, মেটেরিয়ালিস্টিক কিছু না দিলেও চলবে, মানে জাস্ট সাপোর্ট দ্য ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স যারা একদম কাজ করছে সিনে, যারা নিজেদের ব্লাড সোয়েট অ্যান্ড টিয়ার্স শেড করছে গান বানানোর জন্য, কিছু পাচ্ছে না ইন রিটার্ন, তাও গান বানিয়ে যাচ্ছে তোমাদের এন্টারটেইন করার জন্য। এটা তো একদম ঠিক কথা ভাই। এটা যাই হোক, তো এই একটা আমাদের আজকে একটা সুন্দর একটা পডকাস্ট হইলো। তো আর হচ্ছে আমাদের আমি চাই যে আমাদের ক্যামেরার পেছনে যারা রয়েছে তারা একবার প্লিজ চলে আয় এখানে, কারণ আমি চাই যে ভাই তোদেরকেও দরকার, আমি চাই, কারণ ওরা সবাই আর্টিস্ট ভাই। কারণ আমাদের সিজন 1 থেকে স্টিল এখনো অবধি আমাদের সিজন 1-এ তোমরা যেভাবে সাপোর্ট দিচ্ছ আমাদেরকে, যারা ছিল প্লিজ সবাই চলে আয় ভাই। সিজন 1-এ যারা ছিল তারা সিজন 3-এর সবাই আমাদের পডকাস্টের পেছন দিকে রয়েছে, এবং আমি চাই যে বাংলা র্যাপ অনেক দূরে যাক, এবং আমাদের সবাই এখানে সবাই আর্টিস্ট সবাই ভালো র্যাপ করছে এবং সিজন 1 থেকে তারা সাপোর্ট করছে। স্টিল এখানে যে কজন রয়েছে মোটামুটি সবাই সিজন 1 থেকে রয়েছে, স্টিল সিজন 3-তেও তারা এখানে রয়েছে, আর বাংলা র্যাপ অনেক দূর যাবে তো। ইয়েস স্যার, কি যাবে না মারা, ফাকিং টপ ভাই, ফুল লেটস গো তোরা। আরে এটাই তো প্ল্যান, হ্যান্ডসাম ছেলেদের লাইফস্টাইল জেনে ভাবতে হবে ঠিক পাবো আর পেয়ে ঠিক যাবো পাবো আমি আরেকবার। সিজন 3 শুরু, সিজন 3টা একটু অন্যরকম ভাবে স্টার্ট আপ। তো আমাদের পডকাস্ট কিরকম লাগছে অবশ্যই জানাও, আর পডকাস্ট কিরকম আমাদের কথাবার্তায় কোনো ভুল থাকতে পারে বা ঠিক থাকতে পারে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর জানাও যে আমাদের পডকাস্টগুলো কিরকম লাগছে, শেয়ার করো ভাই। কিছু ভুল বলি নাই, সব ঠিক সব ঠিক আছে। চলো দেখা হবে আবার এপিসোড 2-তে। নেশায় আছি, আই এম সো সরি, সালাইরা সব নেশা করে দিচ্ছে ভাই আমাদেরকে, বাজে ছেলে পেলে। লেটস গো, দেখা হচ্ছে, পিস পিস। চল